এটা মাশাআল্লাহ আব্দুল কিন্তু পারছে গাইস, ডাবল ডেকারে কত সুন্দর করে বলছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে ছোট সতীনের প্রতিটা কথার জবাব দেয়া থাকবে, কারণ আগের ব্লগে আমি বলছিলাম যে ছোট সতীন এই যে আমাকে জামাই যে প্রোডাক্টগুলো এনে দিছে এইটা নিয়ে যদি কথা বলে তাহলে ওকে একটা কথাও ছাড় দিয়ে কথা বলবো না। তো ও যেহেতু কাজটা করেই ফেলছে তো আমিও আমার কাজ করব। ছোট সতীনের জামাইকে নাকি আমি কেড়ে নিছি, ও নাকি অসুস্থ, তারপরে আরও যে কত কি বলছে, আমি নাকি ওর রূপে গুণে কোনো দিকেই ওর মানে কোনো দিনই ওর ধারে কাছেও যেতে পারবো না। তো আজকে সবগুলো প্রশ্নের জবাব আমি ঠিকঠাক করে দিব। এতদিন তো আমি মানে কিছুই বলি নাই ব্লগে। তো ও যেরকম তেরামি করতেছে গাইস, ওর সাথে তেরামি না করে আমি কই যাব বলেন? ও একটুতে মানে একটু শান্তিতে আমাকে থাকতে দিতেছে। সংসারটার ভিতরে সংসার থেকে তাড়ানোর জন্য যে কত চেষ্টা করতেছে তা তো বলার বাইরে। আর ও একটা কথা বলছে যে শাশুড়ি আম্মাকে আমি কেন কিছু বলি নাই, ওকে কেন বলছি। কারণ আমি তো গাইস ওর মতন ওরকম বেয়াদব না যে শাশুড়ি আম্মাকেও কতক্ষণ ঝাড়বো, কতক্ষণ জামাইকে ঝাড়বো, যারা হচ্ছে আমার বয়সে অনেক বেশি বড় আর আমার থেকে অনেক বেশি সম্মান পায় তাদেরকে হচ্ছে আমি উল্টাপাল্টা কথা বলবো। ও তো গাইস যখন নিজের স্বার্থে টান পড়ে তখন শাশুড়ি আম্মার সাথেও লেগে যায়। আমি যখন ছিলাম না মাঝখানেও শাশুড়ি আম্মার সাথেও কতদিন ঝগড়া করছে। তারপরে হচ্ছে শাশুড়ি আম্মা যখন সংসার আলাদা করে দিছে তখনও গাইস ও ঝামেলা করছে, শাশুড়ি মাকে নিয়ে কথা বলছে। আমি তো তোমার মতো না যে সবাইকে নিয়ে কথা বলবো। তুমি আমার ছোট, প্লাস তুমি আমার সাথে কন্টিনিউয়াসলি বেয়াদবি করেই যেতেছো 7-8 মাস ধরে, মাসের পরে মাস আমার সংসার থেকে তারাই যেতেছো। তোমার এই যে আমি এই সংসারে আনছি আয়না যে আমার জীবনের কত বড় ভুল করছি আমি এখন বুঝতেছি। সবাই মানা করছিল তো সবার কথাই শোনা উচিত ছিল। তোমার যে ভালো মানুষের চেহারাটা দেখায় তুমি আমার এই সংসারে ঢুকছো, ঢুকে এখন সংসারটাকে তছনছ করার জন্য উঠা পড়া লাগছো। কিন্তু জামাইয়ের প্রতি যে আমার ভালোবাসা এটা তুমি কখনোই কমাইতে পারবা না। আর তুমি যে বলো না তুমি সবসময় নাশুক্রিয়া করো, তুই যে নাশুক্রিয়া করো এটার প্রশ্নের উত্তরও গাইস আমি দিব। বর্তমানে গাইস ছোট সতীনকে নিয়ে যদি কোনো কথা বলতে যে আমার এত পরিমাণে রাগ লাগে, মানে ও এত বিশৃঙ্খলা করে সংসারের ভিতরে কি আর বলবো। যাই হোক গাইস, এই দেখেন আব্দুর রহমান আর আমাতুর রহমান অনেক বেশি মজা করতেছিল আজকে। আর আমি না কি বুঝি আজকে ওইখানে লাউটা সরাতে ভুলে গেছিলাম, তো ওরা লাউটা নিয়ে অনেক বেশি মজা করছে। শুরুর ক্লিপে আপনারা দেখতে পাইছেন। এখন ওরা হচ্ছে পড়তে বসার জন্য রেডি হয়েছে, বলতেছে আম্মু আমরা পড়তে বসবো। তারপর ওরা না নিজেরাই বলে যে ওরা স্কুলে যাবে, এটা করবে ওইটা করবে। তো আমি ওদের সাথে ওরকম খেলা করি, আসো তোমরা স্কুলে আসো আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো এইটা ওইটা পড়াই। ও আব্দুর রহমান, আমি তো বুঝতেই পারি নাই গাইস আব্দুর রহমান যে এত সুন্দর করে এই নামগুলো মনে রাখবো। ও পড়ার সময় কি করে, আমাদুর রহমানকে ওই যে খেলার মধ্যে যে পড়তে বসায় ও মাশাল্লাহ সুন্দর করে পড়তে বসে, কিন্তু আব্দুর রহমানের পড়তে বসাইতে গেলে আমার হচ্ছে মানে এত পরিমাণে রাগ হয়, মনে হয় কি মনে হয় 2-4টা মাইল লাগাই দিই, না হলে মনে হয় রাগ ঠান্ডাই হবে না। তো ওকে যদি বলে আব্দুল পড়তে বসো, ও বলবে কি যে ওর পানি খেতে ইচ্ছা করতেছে, ওর শিশি আসতেছে, ওর নাকি পেট ব্যথা করতেছে। 2-1 লাইন পড়ার পরে মনে করেন যে ও ABCD পড়ার পরে বলে কি যে ও নাকি এখন ঘুমাবে, ওর ঘুম আসছে, ওর আর পড়তে ইচ্ছা করতেছে না। আর আমি বলি ও বলে কি আম্মু পড়তে ভালো লাগে না, আম্মু একটু ঘুমাই। মানে কি যে বলবো এই ছেলেকে যে আমি কিভাবে পড়াশোনা করাবো, আমার মাথায় এখন আর একটা টেনশন ঢুকে গেছে। মাশাল্লাহ আমাতুরকে নিয়ে অত চিন্তা করতে হয় না, ও মাশাল্লাহ আমি যাই বলি না কেন ও হচ্ছে পড়াশোনা করে আর আমাকে কি সুন্দর করে ফলো করে। এটা দেখলে আমার যে কি ভালো লাগে। ওদের এই পড়াশোনার পাশাপাশি ওদেরকে আমি খেলাধুলা করাই, মানে ওদের সাথে যত বেশি খেলি ওরা হচ্ছে তত বেশি আরো খেলবে। যদি বলি এখন খেলা শেষ চলো যাই ঘুমাতে যেতে হবে বা খাবার খেতে হবে, না ওরা কথাই শুনে না গেছে, ওরা আরো খেলবে। এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে ওদেরকে আজকে করছে কি যে ওরা হচ্ছে খেলাধুলা করে ক্লান্ত হচ্ছে না, ওরা এটা একটার পর একটা খেলা বের করতেছে। তো আমি বুদ্ধি করে বলছি কি আসো আমরা আজকে ব্যায়াম করি। তো ব্যায়াম করতে গিয়ে এত মজা হয়েছে, আমাতুর পারে না কোনোটা, আবার আব্দুর কোনোটা পারে না। তো দুই ভাই বোনকে চেতাইছিল, মানে চেতাইতেছিল, বলতেছিল লাড্ডু বলে একে অপরকে চেতাইতেছিল। একবার আমাতুর আব্দুরকে লাড্ডু বলতেছিল, একবার
আব্দুর আমাচুরকে লাড্ডু বলতেছিলাম, পেঁচাই ফেলতেছি। তো অনেক মজা হয়েছে গাইস, ওদেরকে ব্যায়াম করাইতে গিয়ে আমি গাইস হাঁপাই গেছি, কিন্তু তারপরে ওরা হাঁপায় নাই। শুরুর একটা ক্লিপে দেখবেন আব্দুর রহমান কত সুন্দর যানবাহনের নামগুলা বলতেছিল, মাশাল্লাহ এত কিউট করে বলতেছিল, মানে মানে যে কারোর নজর লেগে যাবে। যাই হোক গাইস, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আর প্রথমেই বলছি গাইস, ছোট সতীনের প্রতিটা কথার জবাব, অপবাদের জবাব আমি দিব। তো ছোট সতীনকে বলতেছি, তুমি এই কথাগুলো হজম করার জন্য রেডি থাকো। তো প্রথমে ও হচ্ছে অসুস্থ, ও নাকি অনেক বেশি অসুস্থ। ও যে যেইভাবে সারাদিন আমার নামে বদনাম করে, কতক্ষণ ঘরের ভিতর, কতক্ষণ ছাদে গিয়ে, কতক্ষণ রান্নাঘরে, তারপরে গাইস ঘুরতে গেলেও আমার নামে বদনাম হচ্ছে ছাড়ে না। ও তো গাইস বদনাম করেই কুল পায় না, কতক্ষণে হচ্ছে আমার পিছনে লাগবে, এই কাজগুলা করেই কুল পায় না। ও আবার অসুস্থ হয় কখন, আমি তো এইটাই বুঝি না। নাকি অসুস্থ হওয়ার নাটক করে শাশুড়ির কাছ থেকে সিম্প্যাথি নেয়, যাতে শাশুড়ি আরও অনেক বেশি প্রায়োরিটি দেয় আর আমাদেরকে হচ্ছে দুইটা কথা বেশি শোনাবে। কারণ শাশুড়ি মার সাথে সামনে এমন একটা ভাব করে, ও হচ্ছে জামাইয়ের কারণে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে, জামাইয়ের চিন্তায়। আসলে গাইস, ও যে হিংসায় এরকম করতেছে, আমাকে সংসার থেকে বের করতে পারতেছে না দেখে এরকম করতেছে, এটা কিন্তু শাশুড়ি মাকে বুঝাইতেছে না। ও বারবার বলতেছে ও হচ্ছে মানে বুঝাইতে চাইতেছে জামাইয়ের কারণে এত এত কিছু, মানে তার ছেলের কারণে হচ্ছে এত কিছু করতেছে, আর আমি হচ্ছে ওকে ওর উপরে জুলুম করতেছি। ব্যাপারটা শাশুড়ি আম্মার কাছে এরকম ভাবে তুলে ধরে। ও হচ্ছে শাশুড়ি আম্মার সাথে মিলে মেনলি আমাকে এই সংসার থেকে তাড়াতে চায়। কিন্তু গাইস, যতক্ষণ আমার পাশে আমার জামাই থাকবে, ও যে আমাকে এই সংসার থেকে কোনোভাবেই বের করতে পারবে না, এইটা গাইস ওর মাথায় আসে না। আর ও নিজেকে নিজে যে কি বড় দাবি করে জামাইকে ছাড়া। শাশুড়ি আম্মা কিন্তু এরকম একটা কথা বলছে যে তুমি কিন্তু জামাই ছাড়া কোনো কিছুই না। ওকে হচ্ছে দেখতেছে যতক্ষণ না পর্যন্ত জামাই ওকে প্রায়োরিটি দেয়, সব কিছু দেখাশোনা শুরু করে। কিন্তু গাইস এই জামাইয়ের কাছেই যায় না ছোট সতীন, আর কত দিন হচ্ছে জামাই এগুলা সহ্য করবে আমি জানি না। একটা সময় কিন্তু গাইস অধৈর্য হয়ে কোনো একটা ডিসিশন নিতে বাধ্য হবে, তখন কিন্তু ওর পাশে শাশুড়ি আম্মাও থাকবে না, কেউই থাকবে না। ধরতে গেলে জামাই যদি না থাকে, জামাই যদি পাত্তা না দেয়, দুনিয়ার কেউই ওকে পাত্তা দিবে না। ওই বাপের বাড়ি গেলে ওই যে এত ফুটানি দেখায় যে বাবা এই করবে সেই করবে, অনেক কিছু আছে, তখন বাবার বাড়িতেও কোনো কিছু করতে গেলে দুইটা কথা শুনতে হবে। দুইটা কি, ভালো মতোই শুনতে হবে কথা, মানে থাকা যে ও ভালো কথা। একটা কথা মনে পড়ছে, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমাকে বলতেছিল যে ভিডিওতে আর কি, বলতেছিল যে আমার বাবার বাড়িতে 2 দিন আমি টিকতে পারতাম না, এই করবে সেই করবে। তা ও যে এমন করতেছে, জামাই যদি কোনো কিছু করে বা কোনো ডিসিশন নেয়, তখন কি হবে? তখন কি ওর বাবার বাড়ি থাকতে প্রবলেম হইতো না? তাই সব সময় বলি যে সময় থাকতে থাকতে ভালো হইয়া যাও, জামাইয়ের কাছে এসে নত হও। মানে ও চায় ওর কাছে গিয়া জামাই নত হবে। কিসের ঠেকা লাগছে জামাইয়ের যে ওর কাছে গিয়ে নত হবে, দোষ করবে ও, অশান্তি করবে ও, আবার ওর কাছে নাকি আমিও গিয়ে ক্ষমা চাইতাম, জামাইও গিয়ে ক্ষমা চাইতো। মানে কি একটা সিচুয়েশন তৈরি করছে ছোট সতীন। আর কি যেন বলতেছিল, ওর জামাইকে নাকি আমি কেড়ে নিছি। গেস একটাই তো সমাধান, আমি বারবারই বলতেছি, একটু আগেও বলছি যে তুমি জামাইয়ের কাছে যাও, জামাই কেন আসবে? জামাইয়ের মানে কোন কিসের কমতি যে জামাই তোমার কাছে গিয়ে ক্ষমা চাইবে? জামাই যেখানে দোষ নাই, জামাই একটা কিছু করে নাই, তো কেন যাবে জামাই? তারপরে ও শাশুড়ির হয়েও কি সুন্দর কথা বলে যে আমি নাকি তার ছেলেকে কেড়ে নিছি। তো আমি কোন দিক দিয়ে কেড়ে নিলাম? তুমি তোমার জামাইরে নিজের করে নাও, কাছে আসো, তার তোমার জমানো টাকাগুলো দেখবে এমনিই জামাই গলে যাবে। মানে তুমি গিয়ে মানে মাফ টাফ চাইলে তো জামাই গলবেই, তার উপরে যদি তুমি তোমার টাকাগুলো দাও তাহলে দেখবে তোমার জামাই তোমাকে আরও অনেক বেশি ভালোবাসে। আর ছেলে, শাশুড়ি আম্মা হচ্ছে ছোট সতীনের সাথে যুক্ত হয়ে আমাকে অনেক বেশি কষ্ট দিতেছে বর্তমানে। আর তার ছেলে আর মায়ের কথার কোনো মিল নাই, মানে জামাই একটা বলে শাশুড়ি আম্মা উল্টা বলে, আবার শাশুড়ি মা একটা কথা বললে জামাই উল্টা বলে। তো এদের ভিতরেও দ্বন্দ্ব লাগা রয়েছে। আর আমার মনে হয় যে গাইস শাশুড়ি আম্মা আর তার ছেলের দ্বন্দ্ব বেশি দিন থাকবে না, 2 দিন পরে ঠিক হয়েই যাবে। শাশুড়ি আম্মারও কোনো জায়গায় যাওয়ার নাই যে তার অন্য কোনো একটা ছেলে আছে বা কিছু। আর আমার জামাইও মাশাআল্লাহ মাকে অনেক বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, এটা আমি সব সময় বলি, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু যে ছোট সতীনের যে কি হবে এটা নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। আমি বারবার সাবধান করতেছিলাম, আগে থেকে বলতেছিলাম যে তুমি এই আমার জামাই যে আয়না দিছে এইসব নিয়ে তুমি কোনো কথা বলবা না, বলবা না।
হ্যাঁ, ও না বললেই পারতো, চুপ থাকতেই পারতো। মানে ও তো সবসময় চুপই থাকে, কয়েকদিন ধরেই চুপ থাকে, মানে ও সবসময় চুপ থাকে। 7 মাস ধরে চুপ ছিল, আমাকে এত পরিমাণে বিশ্বাস করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। তো তুমি এইটা নিয়েও চুপ থাকতা, চুপ থেকে দেখতা যে আমিও চুপ হয়ে যাই কিনা, আমিও তোমাকে নিয়ে কথা বলি কিনা দেখতা। তুমি তো দেখো না, তুমি তো সেই কাজটাই করলা। কালকে ভিডিওতে তুমি কথা বললা, আমার বিষয়টা নিয়েই ফার্স্টে শুরু করছো। মাশাআল্লাহ গাইস, আমি নাকি ওর সৌন্দর্যের ধারে কাছে যাইতে পারবো না। মানে আমার যে কথাটা বেশি গায়ে লাগছে, যে ওর নাকি অনেক সুন্দরী। মানে আমি কখনো ভাবতেও পারি নাই যে এরকম একটা মেয়ে আমার সতীন হবে, তারপরে আমার সংসারে এসে ও বড় থাকবে, ও ঝামেলা করবে, সব দিক থেকে ও বড় থাকবে। ওর দিক মানে ওর সাথে আমি, কথাটা আমি গুছাই বলতে পারতেছি না, ওর সাথে নাকি আমি কোনো দিকেই পারবো না। ও হচ্ছে 100-তে 1000, ঠিক আছে? মানে 1000, 100, মানে 100-তে 100 বলছে, তাও আমি বললাম 100-তে 1000। গাইস, আমার মনে যদি এক বিন্দু পরিমাণ হিংসা থাকতো, তাহলে কি আমিও কি এই সংসারে কখনো সতীন বানায় আনতাম? আমি তো দেখছি গাইস। এখন আমার মনে হচ্ছে কি যে ও এই সংসারে আসছে আমাকে মূলত সংসার থেকে বের করার জন্য। ওর নিজের ভিতরে কি কনফিডেন্স গাইস! ওর সাথে আমি সৌন্দর্যর দিক দিয়ে পারবো না, টাকা পয়সার দিক দিয়ে পারবো না, মানে কোনো কিছুর দিক দিয়েই পারবো না। একটা সময় ও আমাকে এই সংসার থেকে বের করে দিবে, এই নিয়তেই হচ্ছে ও আমার সতীন হয়েছে। মানে এরকমেরই এখন আমার মনে হইতেছে, ওর কথাবার্তার ধরন কি যে বলে ব্লগের ভিতরে, আল্লাহ! আর গাইস, আমাকে কিন্তু আপনারা অনেক আগেই দেখছেন, তো আমি আমাকে কোনো দিনই অসুন্দর বলবো না। আমি আমার দিক থেকে সুন্দর, আর ও হচ্ছে ওর দিক থেকে সুন্দর। আমার যেরকম চুল, আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক বেশি খুশি। আমি পার্লারে গিয়ে কাটতেও চাই না, আর চুল আমি স্ট্রেট করতেও চাই না। আমার এই কার্লি চুল আমার কাছে অনেক ভালো লাগে। আর কি বলে গাইস, আমাদের কোনো কিছু নাই। আমাদের ফ্যামিলি হচ্ছে অনেক নিচু, আর ওদের ফ্যামিলি হচ্ছে অনেক হাই লেভেলের, হাই ক্লাসের। কারণ ওর বাবা জব করে, ওর 2টা ভাইয়া মাশাল্লাহ সরকারি চাকরি করে, তো ওরা হচ্ছে অনেক বেশি বড় লোক। আর সবসময় তো গাইস দেখেনি ভিডিওর ভিতরে আমাকে কিনতে চায়, 5-6 লাখ টাকা দিয়ে সংসার থেকে বের করে দিতে চায়। আমার নাকি 14 গোষ্ঠী ওরা পালতে পারবে। এখন গাইস, আমার কথা হচ্ছে যে ওর তো লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ মাশাল্লাহ, গ্রামের বাড়িতে, গ্রামের জমির তো অনেক দাম, কোটি টাকার উপরে হচ্ছে জমির দাম শুধু। তো ও কেন শাশুড়ির এই মানে শেষ সম্বল, তারপরে হচ্ছে জমানো টাকাগুলো নিয়েছে, মাত্র তো 2 লাখ টাকা কেন নিল গাইস? আর এই টাকা দিয়েই কেন ওর স্বপ্ন পূরণ করতেছে? ওর বাবা কেন 10-20 লাখ টাকা ওকে পাঠায় না, ওর অ্যাকাউন্টে পাঠায় না গাইস? কেন আমাকে একটু বল। ওর তো আমার 14 গোষ্ঠী পালতে পারবে মাশাল্লাহ, তো কেন গাইস ওর বাবা এই কাজগুলো করে না? কি একটা বলছে যে ও 10,000 টাকা পাঠাইছে, মাত্র গাইস 10,000 টাকা পাঠাইছে। এটা তো আমার ফ্যামিলি পাঠাবে, আমরা অনেক গরিব, আমরা খাইতে পারি না। তো এরকম কাজ তো আমার বাবা করবে, আমার ফ্যামিলি করবে, তো তোমার ফ্যামিলি এরকম করে কেন? গাইস, এখনও কিন্তু কোন জন্মে হচ্ছে ওর মেয়েকে কানের দুল দিবে, ও এইটা নিয়ে এখনই হচ্ছে কি বলবো, মানে সবাইকে শো অফ করতেছে আমার বাবা দিবে। আগে দিয়ে নিক, দেওয়ার পরে সবাইকে দেখায় না শো অফ করে মানুষ। মানে বুঝতে পারছো যে তোমরা কত বড় লোক, কত হাই ক্লাস মেনটেন করো তোমরা। তো নেক্সট টাইম আমারে ছোট করার আগে এই কথাগুলো মনে করবা, ঠিক আছে? এরপর গাইস, ও নাকি আমার ছেলেকে ওর ছেলের মতো ভালোবাসে, লুকায় লুকায় আদর করে, বুকের ভিতরে জাবড়ায় ধরে। আব্দুর রহমান রে পর্যন্ত খোটা দিছে যে ও নাকি আইপিএস কেনার সময় 20,000 টাকা দিছিল। 20,000 টাকা ওর কাছে কোনো ব্যাপার, ওর কাছে কোনো ব্যাপারই না। কিন্তু তারপরেও গাইস ও খোটা দিছে, কারণ কি? ও আমার ছেলেকে ওর ছেলে হিসেবে মানেই না। এই কারণেই তো গাইস খোটাটা আইসা পড়ছে মুখ। আমি যখন বাবার বাড়িতে ছিলাম শুরুর দিকে তো তেমন কোনো কথাই হয় না আমার জামাই, কিন্তু জামাইও যখন দেখে যে আমি আসবো, বা আমারও নিয়ত আছে যে জামাইয়ের কাছ থেকে গিয়ে সংসার করব, তখন হচ্ছে জামাই ফেসবুক পেজ, মানে ফার্স্টে তো ইউটিউব চ্যানেল খুলছে, ফেসবুক অনেক পরে খুলছে, তো দুইটাই খুলে হচ্ছে সাকিব বিগ ফ্যামিলি দিয়ে। আর দুইটাতেই মানে শুরু থেকেই বলে আসতেছে, মানে যতদিন ধরে ভিডিও দিতেছে বলে আসতেছে এটা হচ্ছে বড় বউয়ের চ্যানেল আর বড় বউয়ের পেজ। তাহলে শুরু থেকেই তো তোমার বোঝা উচিত ছিল যে আমি আসার পরে হচ্ছে জামাই
আমাকে এই চ্যানেলটা বা পেজটা আমারে দিয়ে দিবে। তো তোমার সেরকমভাবে ভিডিও আপলোড করা উচিত ছিল। আর তোমার বউ, তোমাদের হচ্ছে বউ শাশুড়িকে অনেক বেশি মানুষ পছন্দ করে, ভিক্ষা দিছো আমাদের, তাই না? জামাই একটা চ্যানেল খুলছে, পেজ খুলছে, আমাকে দিবে দেখে, মানে আমি যাতে ভিডিও আপলোড করতে পারি, তো ও এই চ্যানেলটা বা পেজটা নেওয়ার জন্য গাইস সে কি যে করছে, শেষে না পাইরা ফেসবুকে ও একটা পেজ খুলছে। তোমার পেজে দেখবো না যে কত ফলোয়ার্স হয়, কত দিনে হয়। নিজের যে চ্যানেলটা আছে ওইটায় শুরু থেকে হচ্ছে আমি অনেক ভিডিওতে তোমার সাথে ছিলাম, তো ওই চ্যানেলে 20,000 ফলোয়ার করতে তোমার 1.5-2 বছর লেগে যাইতেছে। আর আমাদের সাকিব বিগ ফ্যামিলিতে মাশাল্লাহ অল্প সময়ের ভিতরে 8,000 ফলোয়ার হয়ে গেছে। তো এটা দেখে তোমার সহ্য হচ্ছে না, না খুলছো না তোমার ফেসবুক, দেখবো না কয়দিনে 70,000 ফলোয়ার করো। হালাকি করে পেজটা আর চ্যানেলটা মানে হাতিয়ে নিতে চাইছিল কিন্তু পারে নাই বেচারা। আবার আসছে আমাদেরকে ফকিন্নি বলতে, মানে চোরের মায়ের বড় গল আসছিল চুরি করতে, পারে নাই। এরপরে হচ্ছে কেড়ে নিতে চাইছিল পেজটা নেওয়ার জন্য, যে কত কিছু করছে গাইস, না পাইরা হচ্ছে নিজে একটা খুলছে, বড় বড় কথা বলে আবার। আর গাইস এদিকে আমি হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতেছিলাম, যখন হচ্ছে বাবুরা লাউটা দিয়ে খেলা করতেছিল না, আপনারা তো দেখছেন। তো তখন আমি দুই বাবুকেই জিজ্ঞাসা করতেছিলাম তোমরা কি খাবে, লাউ দিয়ে মাছ খাবে নাকি লাউ দিয়ে মাংস খাবে? দুইজনেই বলতেছিল লাউ দিয়ে মাংস খাবে। তো ওদের জন্য লাউ দিয়ে মাংস রান্না করছি। আর আমি কিন্তু প্রায় রান্নার ভিডিও দিই, তো আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।